শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নন-অ্যাকুয়াস চ্যাপ্টারটি গত ক্লাসে শেষ করেছিলাম। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করব, সেটি হলো ইনঅর্গানিক পলিমার্স। ইনঅর্গানিক পলিমার্স নিয়ে আমরা আলোচনায় যাওয়ার আগেই প্রথমে আমরা জানব পলিমার কম্পাউন্ড কি। সাধারণত একই যৌগের বা একাধিক যৌগের অনেক অণু একত্রিত হয়ে যখন একটি বৃহৎ যৌগ গঠন করে তখন সেই যৌগটিকে বলা হয় পলিমার যৌগ বা ম্যাক্রোমলিকুলস। আমরা যাকে বলি দৈত্যাকার অণু, সেটিকে বলা হয় দৈত্যাকার অণু বা ম্যাক্রোমলিকুলস, বা একে পলিমার মলিকুলসও বলা হয় এবং পলিমার যৌগও বলা হয়। তাহলে আমরা জানলাম পলিমার যৌগ কি। আবার বলছি, এখানে খেয়াল করো যে একই যৌগের অনেকগুলো অণু বা একাধিক যৌগের অনেকগুলো অণু যখন একত্রিত হয়ে একটি বৃহদাকার যৌগ গঠন করে তখন ওই যৌগটিকে বলা হয় পলিমার যৌগ বা পলিমার অণুও বলা হয়। তার অণুটিকে একে অনেক সময় ম্যাক্রোমলিকুলও বলা হয়। ম্যাক্রো মিন্স বড়, অথবা জায়েন্ট মলিকুলও বলা হয় বা দৈত্যাকার অণু বলা হয়ে থাকে। তাহলে পলিমার যৌগ, যেমন তোমরা নিজের ক্লাস থেকে পড়ে আসছো যে পলিথিন একটি পলিমার যৌগ, এটি একটি জৈব পলিমার। পলিথিন আমরা জানি পলিথিন যৌগটির সংকেত কি, দেখো এটি ইথিন থেকে তৈরি হয়। আমরা যদি ইথিন অণুটি নেই, এর n সংখ্যক অণু লাল তত্ত্ব বা লোহিত তত্ত্ব লৌহনলের মধ্য দিয়ে 200 অ্যাটমসফেরিক চাপে যদি ইথিলিন গ্যাসকে চালনা করা হয় তাহলে এই ইথিলিনের অনেকগুলো অণু একত্রিত হয়ে একটি পলিমার অণু গঠিত হয়, যাকে বলা হয় পলিথিন। যদি আমরা দেখাই তার সংকেতটি CH2 সিঙ্গেল বন্ড CH CH, এদিকে থাকবে N, এটি হলো পলিথিন। আর এটি হলো ইথিন। তাহলে আমরা দেখলাম এটিকে বলা হয় মনোমার আর এটিকে বলা হয় পলিমার। এটি একটি জায়েন্ট মলিকুল বা এটিকে আমরা বলি ম্যাক্রোমলিকুল। এখানে খেয়াল রাখো, ম্যাক্রো মিন্স বড়, ম্যাক্রো একটি ম্যাক্রোস, গ্রিক ম্যাক্রোস শব্দ থেকে এই ম্যাক্রো শব্দটি এসেছে। ম্যাক্রোস, ম্যাক্রোস অর্থ হলো বৃহৎ। গ্রিক ম্যাক্রোস, এখানে দেখে নাও ম্যাক্রোস অর্থ হলো বড়, লার্জ, মানে সেখান থেকে এটা আসছে ম্যাক্রোমলিকুল। তো এই যে ইথিন থেকে পলিথিন তৈরি হয়, পলিথিন একটি আমরা বলছি একটি পলিমার যৌগ বা পলিমার অণু। এটিকে সাধারণত জৈব পলিমার বলা হয়, কারণ জৈব পলিমারগুলোর অণু মূল গঠন উপাদান হলো কার্বন শিকল। এই কার্বন শিকল এর ভিত্তি করেই জৈব পলিমারগুলো তৈরি হয়ে থাকে। কিন্তু যে সকল পলিমার যৌগের মধ্যে এই কার্বনের শিকল থাকে না, অর্থাৎ কার্বনবিহীন অন্য যে পলিমার যৌগগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় অজৈব পলিমার। আমি আবার বলছি, কার্বনবিহীন যে পলিমার যৌগগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় অজৈব পলিমার। এটি যদি আমরা আরও ভালোভাবে ডিফাইন করি তাহলে আমরা বলতে পারি যে
যে সকল সমযোজী অতি বৃহৎ অণুসমূহের মধ্যে তাদের মূল শিকলের মধ্যে কার্বন পরমাণু থাকে না, তাদেরকে বলা হয় অজৈব পলিমার। যে সকল সমযোজী বৃহদাকার অণুসমূহের মূল শিকলের মধ্যে যখন কার্বন পরমাণু থাকবে না, তখন তাদেরকে বলা হয় অজৈব পলিমার। অর্থাৎ যাদের অণুতে কার্বন পরমাণু নেই তাদেরকে বলা হয় অজৈব পলিমার। এগুলো সাধারণত কোঅ্যাভ্যালেন্ট মলিকুল, অর্থাৎ কোঅ্যাভ্যালেন্ট বন্ডের মাধ্যমে এই অজৈব পলিমারগুলো, তাদের পলিমারের অণুগুলো তৈরি হয়। এক্ষেত্রে আমরা দেখব যেমন তোমার অজৈব পলিমারগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন পলিফসফাজিন, আমরা একটা দেখে নিই। পলিফসফাজিন, তাহলে আসি পলিফসফাজিন। পলিফসফাজিন এটি খেয়াল করে স্ট্রাকচারটি ফসফরাস এবং নাইট্রোজেনের একটি এখানে তোমার বন্ধনের মাধ্যমে এটি তৈরি হয়। এটা দেখো ফসফিন আর নাইট্রোজেন, ফসফরাস এবং নাইট্রোজেন, এটি দেখো এখানে অ্যালকাইল গ্রুপ থাকবে, এটা অ্যালকাইল গ্রুপ থাকবে। এটিকে বলা হয় পলিফসফাজিন। এটি পলিফসফাজিন স্ট্রাকচার। এটি অ্যালকাইল গ্রুপ, এটি অ্যালকাইল গ্রুপ, ফসফরাস, এটা নাইট্রোজেন। এর সাথে বিভিন্ন রকম এই রিপিটিং ইউনিট, আমরা যেমন ইথিনের যে রিপিটিং ইউনিটের দুইটি CH2, ঠিক এরকম এর চেনের মধ্যে এরকম রিপিটিং ইউনিট এর মাধ্যমে এই পলিফসফাজিন যৌগটি তৈরি হয়। আবার আমরা দেখব পলিফসফেট। যেমন পলিফসফেট একটু দেখে নাও তোমরা। পলিফসফেট যেমন এই যে ফসফরাস এবং অক্সিজেনের মধ্যে এই চেনটি তৈরি হয়। ফসফরাস, এই যে ফসফরাস এবং অক্সিজেন, এখানে দেখো এটি অক্সিজেন। ফসফেট যেহেতু কি হবে PO4 যেটা আমরা বলি, এটি হলো OR এটি হলো পলিফসফেট মলিকুল এর সংকেত। তাহলে এদেরকে বলা হয় ইনঅর্গানিক পলিমার্স, অর্থাৎ অজৈব পলিমার্স। আজকে আমাদের আলোচনা আমরা লিখেছি ডিফাইনিং অফ ইনঅর্গানিক পলিমার্স অর অজৈব পলিমার্স, প্রপার্টিজ অফ ইনঅর্গানিক পলিমার্স, ডিফারেন্স বিটুইন অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক পলিমার্স, ক্লাসিফিকেশন অফ ইনঅর্গানিক পলিমার্স। তাহলে আমরা প্রথমে আসি ডিফাইনিং অফ অর্গানিক পলিমার্স। আমরা যেটা আলোচনা করেছি যে সেটি হলো যে সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত অতি বৃহৎ অণুসমূহের শিকলের মধ্যে কার্বন পরমাণুবিহীন যদি শিকল সেখানে উপস্থিত থাকে, তখন তাদেরকে বলা হয় অজৈব পলিমার বা ইনঅর্গানিক পলিমার। ভেরিয়াস টাইপস অফ ইনঅর্গানিক পলিমার সেখানে রয়েছে। যেমন আমরা কয়েকটি উদাহরণ এখানে দিলাম, সেটি হলো এটি পলিফসফাজিন, পলিফসফেট। ঠিক একইভাবে পলিমারিক সালফার নাইট্রাইড আছে, পলিমারিক সালফার নাইট্রাইডটি দেখো, সেটিও পলিমারিক সালফার নাইট্রাইড SNN, পলিমারিক সালফার নাইট্রাইড। এই মলিকুলগুলোকেও বলা হয় ইনঅর্গানিক পলিমার। আবার পলিকার্বুরেন্স আছে, দেখো পলিকার্বুরেন্স, আবার সিলিকনস ইত্যাদিগুলো হলো তোমার, আমরা আসতেছি এগুলো ডিটেলস, ইনঅর্গানিক পলিমার্স। সিলিকনস তোমরা জানো, সিলিকনসগুলোও ইনঅর্গানিক, সিলিকন এবং অক্সিজেনের পলিমার। সিলিকন এবং অক্সিজেনের পলিমার, এটি দেখো সেখানে থাকবে অ্যালকাইল গ্রুপ,
এগুলো হলো সিলিকনস। খেয়াল করো, এরা সিলিকনস, সিলিকন এবং অক্সিজেনের পরিমাণ। মেজরিটি অফ সিলিকেট মিনারেলসগুলোও এই ইনঅর্গানিক পলিমারের মধ্যেই পড়ে। তাহলে আমরা ইনঅর্গানিক পলিমার সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা দেখব যে সালফার মলিকুলটাও কিন্তু ইনঅর্গানিক একটা পলিমার, কারণ সালফারের মধ্যে তোমার 8টি পরমাণু যুক্ত হয়ে একটি পলিমার অণু তৈরি করে। হ্যাঁ, যেমন আমরা যেটা জানি রম্বিক সালফার, সেটি সেখানে তোমার কি 8টি সালফার পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি অণু গঠন করে। এটিও একটি ইনঅর্গানিক পলিমার। এবার আমরা আসব তোমার প্রপার্টিস অফ ইনঅর্গানিক পলিমার্স। ইনঅর্গানিক পলিমার্সের বৈশিষ্ট্য কি, এটা আমরা একটু দেখব। প্রপার্টিস অফ ইনঅর্গানিক পলিমার্স। আসছি properties of inorganic polymers। এখানে দেখে নাও যে এই যে ইনঅর্গানিক পলিমার্সের যে বৈশিষ্ট্য, সেটি আমরা যদি দেখি যে অর্গানিক পলিমারগুলো সাধারণত বার্নেবল, মানে এদেরকে তোমার এই পোড়ানো যায়। এদের কে পোড়ানো যায়, অর্থাৎ এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে। কিন্তু ইনঅর্গানিক পলিমার সমূহকে পোড়ানো যায় না, কয়েকটা মানে তোমার ব্যতিক্রম ছাড়া। যেমন যাদের অণুতে সালফারগুলো আছে সেগুলোকে বার্ন করা যায়। তাহলে আমরা লিখতে পারি উইথ এ ফিউ এক্সেপশন such as sulfur, inorganic polymers do not burn. They only soften and melt at high temperature। অর্থাৎ তাদেরকে নরম করা যায় এবং কি করা যায়, তোমার গলানো যায় উচ্চ তাপমাত্রায়। তোমরা একটি বিষয় জানো, সেটা হলো যে প্রত্যেকটি পলিমারের ক্ষেত্রে একটি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বলে একটি বিষয় থাকে। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটি কি, এটাকে টিএম দ্বারা সূচিত করা হয়। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বা টিএম। এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হলো যে তাপমাত্রার নিচে সাধারণত এই পলিমারিক বস্তুগুলো বা প্লাস্টিক জাতীয় বস্তুগুলো ভঙ্গুর হয়ে থাকে। এদেরকে ওই তাপমাত্রার নিচে নিয়ে গেলে এরা বল প্রয়োগ করলে এরা ভেঙে যায়, এবং যে তাপমাত্রার উপরে নিয়ে গেলে এদেরকে গলিয়ে বিভিন্ন ধরনের আকৃতি প্রদান করা যায়, সেই তাপমাত্রাটাকে বলা হয় গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এদের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার একটু কম থাকে। অর্থাৎ এখানে যত বেশি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার যাদের কম হবে তাদের প্লাস্টিসিটি বেশি হবে। প্লাস্টিসিটি কথাটার অর্থ হলো তাদেরকে গলিয়ে, যে তাপমাত্রার উপরে তাদেরকে গলিয়ে বিভিন্ন ধরনের আকৃতি প্রদান করা যায়, তাদের সেটাকে বলা হয় প্লাস্টিসিটি। এদের যে প্লাস্টিসিটি, এটা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কম হওয়ার কারণে এদের প্লাস্টিসিটি বেশি। অর্থাৎ এদেরকে গলায় তোমার ইয়েতে পরিণত করা যায়। কিন্তু এরা অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার জৈব যৌগের তুলনায় জৈব পলিমারের চেয়ে এরা শক্তিশালী, কিন্তু ভঙ্গুর। এরা সহজে ভেঙে যায়। আমরা আসবো এদের এই প্রপার্টিসগুলো আমরা এক্সপ্লেন করব পুরোটাই। ইনঅর্গানিক পলিমার্স হুইচ এ ক্রস লিঙ্কড, যাদের
ক্রসলিঙ্ক স্ট্রাকচার আছে। তোমরা জানো যে এই পলিমার সমূহের মধ্যে অনেক সময় যেমন তাদের একক চেনের সাথে সাথে এরকম ক্রসলিঙ্ক স্ট্রাকচারও দেখা যায়। যাদের ক্রসলিঙ্ক স্ট্রাকচার আছে তাদের যদি তাদের হাই মানে ঘনত্ব থাকে, ক্রসলিঙ্ক থাকলে তাদের ডেনসিটি অফ কোঅ্যাভ্যালেন্ট বন্ডস বেশি থাকে। এগুলো সাধারণত খুব কঠিন হয়ে যায়, জেনারেলি স্টিফার অ্যান্ড হার্ডার দেন অর্গানিক পলিমার্স। অর্থাৎ যে সকল ইনঅর্গানিক পলিমার্সের ক্রসলিঙ্ক স্ট্রাকচার আমরা এরকম যদি দেখাই, ক্রসলিঙ্ক স্ট্রাকচার বলতে এরকম একটা শিকল, এরকম একটা শিকল, তার সাথে এরকম ক্রসলিঙ্ক স্ট্রাকচার আছে। এই এরকম ক্রসলিঙ্ক স্ট্রাকচার যখন থাকবে ইনঅর্গানিক পলিমারগুলোর মধ্যে, সেগুলো স্টিফার হয় এবং খুব হার্ডার হয় অর্গানিক পলিমারের তুলনায়। অর্থাৎ জৈব পলিমারের তুলনায় ইনঅর্গানিক পলিমারগুলো কি হয়, তোমার একটু কঠিন হয়। The chain segment between crosslinks in polymers having cross-linked structure, যদি চেইন সেগমেন্টের মধ্যে তোমার ক্রসলিঙ্ক স্ট্রাকচার থাকে, হ্যাঁ, ইউজুয়ালি সেগুলো শর্ট এবং স্টিফ হয়। স্টিফ বলতে তোমার একটু দৃঢ় হয়। কনসিকিউটলি দে স্ট্রাকচার আর নট ফ্লেক্সিবল এনাফ, মানে তাদেরকে দৃঢ় হলে তাদেরকে তোমার ফ্লেক্সিবল করা যাবে না, অর্থাৎ তোমাদেরকে মুড়ানো যাবে না। পারমিট টু ইন্টারক্যালেশন অফ সলভেন্ট, ফলে এগুলো এদের মধ্যে তোমার কোনো সলভেন্ট মলিকুল ঢুকতে পারে না। যেহেতু সলভেন্ট মলিকুল ঢুকতে পারে না, তাহলে সলভেন্টের সাথে তারা কি তোমার সলভেন্টের মধ্যে অনেক সময় তাদের ভিতরে সলভেন্ট প্রবেশ করতে পারে না, বলে হুইচ সুয়েল রিভার্সিভলি ইনভাইবিং সলভেন্ট মলিকুলস। এটা কথার অর্থ হলো যে এখানে খুব কম সংখ্যকই ইনঅর্গানিক পলিমার আছে যেগুলো মধ্যে তোমার ইন্টারক্যালেটেড সলভেন্ট, অর্থাৎ সলভেন্ট মলিকুলগুলো ভিতরে সলভেটেড হতে পারে, ভিতরে ঢুকতে পারে, কিন্তু এগুলো ভিতরে সলভেন্ট মলিকুল ঢুকতে পারে না। ইন্টারক্যালেটেড হতো, নো ইন্টারক্যালেশন অফ সলভেন্ট মলিকুল। যদিও আমরা জানি যে তোমার ইনঅর্গানিক পলিমারগুলোর মধ্যে তাদের যে এই ক্রসলিঙ্ক যে ইউনিট, তাদের যে রিপিটিং ইউনিট, সেই রিপিটিং ইউনিটে সবগুলোই পোলার গ্রুপ থাকে। যেমন তোমরা একটু দেখেছো, একটু আগেই দেখেছো যে সিলিকন অক্সিজেন পলিমার, তারপরে ফসফরাস নাইট্রোজেন পলিমার ইত্যাদি যে পলিমারগুলো, এগুলো কিন্তু পোলার ইউনিট। এই পোলার ইউনিটের কারণে এরা পোলার সলভেন্টসে সলিবল হতে পারে, পোলার সলভেন্টে এরা ডিজলভ হতে পারে, এমনকি রিয়েকশনও করে ফেলে। এরা পোলার সলভেন্টের সাথে এদের রিয়েকশন হয়ে যায়। মোস্ট অফ ইনঅর্গানিক পলিমার্স আর বিল্ড আপ অফ হাইলি পোলার রিপিট ইউনিটস। আমরা বলছি হাইলি পোলার রিপিট ইউনিট। যেমন তোমার যদি আমরা এই সিলিকন পলিমার দেখি, এটা রিপিটিং ইউনিটটা তোমরা একটু আগে দেখেছো যে অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন, এই যে রিপিটিং ইউনিট অ্যালকাইল গ্রুপ, এই যে অ্যালকাইল গ্রুপ, এটি হলো রিপিটিং ইউনিট। এই যে এটা দেখো, এটা আরেকটা রিপিটিং ইউনিট। এই রিপিটিং ইউনিটের মাধ্যমে দেখা যায় এই যে রিপিটিং ইউনিট যদি পোলার হয় তাহলে সেগুলো তোমার পোলার সলভেন্টে ডিজলভ হয়ে যাবে। মোস্ট অফ ইনঅর্গানিক পলিমার্স বিল্ট আপ অফ হাইলি রিপিটিং পোলার রিপিটিং ইউনিটস। তাহলে পোলার রিপিটিং ইউনিটসের মাধ্যমে যেহেতু ইনঅর্গানিক অজৈব পলিমারগুলো গঠিত হয়, তাহলে সেগুলো কি মানে পোলার সলভেন্টে তারা ডিজলভ হয়। ডিজলভ অনলি পোলার সলভেন্টস, মোস্ট অফ দিস পলিমার্স however react with the solvents. There are thus only a few inorganic polymers which actually dissolve in appropriate solvents. খুব কম পরিমাণে আছে। Inorganic polymers are generally much less ductile than organic polymers. অর্থাৎ অর্গানিক পলিমার্সের তুলনায় ইনঅর্গানিক পলিমার্স সমূহ
তোমার কম নমনীয়। ডাকটাইল মিন্স দমনীয়, অর্থাৎ লেস ডাকটাইল, তাদের নমনীয়তা একদম কম। ওয়াইল পলিমার্স, এখানে দেখো এই অর্গানিক পলিমার সাচ এস পলিইথিলিন ক্যান এক্সটেন্ড বাই অ্যাবাউট 20%। তাদেরকে যদি তুমি এক্সটেন্ড করো, মানে এটা নরম বলতে যেটা বোঝাচ্ছে, তাদেরকে টান দিলে 20% তারা এক্সটেন্ড হবে। আর ইনঅর্গানিক পলিমার্সগুলোকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে দেখা যাবে 10% হচ্ছে, অর্থাৎ এত বেশি পরিমাণে কে তোমার প্রসারিত হচ্ছে না। এটা কম নমনীয়, এটা রিজিড অনেকটা। ইনঅর্গানিক পলিমার্স ক্যান ইউজুয়ালি বি অবটেন্ড ইন পিওর ক্রিস্টালাইন অ্যাজ ওয়েল অ্যাজ ইন পিওর অ্যামরফাস ফর্ম। এদেরকে তোমার পিওর ক্রিস্টালাইন ফর্মে এবং পিওর অ্যামরফাস ফর্ম, মানে কি অদানাদার অবস্থায় তাদেরকে কি করা যায়, তৈরি করা যায়। যেমন যেখানে অর্গানিক পলিমার্স এখানে পার্শিয়ালি, মানে কিছুটা তোমার ক্রিস্টালাইন এবং কিছুটা অদানাদার হিসেবে তাদেরকে প্রস্তুত করা যায়। এইটি যেমন অর্গানিক পলিমার্সের বৈশিষ্ট্য থেকে একটুটা আলাদা। এরপরে আসো যে দেখো, সাধারণত অজৈব পলিমারসমূহ আমরা জানি তুলনামূলকভাবে জৈব পলিমারের চেয়ে অজৈব পলিমারগুলো কি অনেক শক্তিশালী এবং শক্ত, এবং আমরা বলছি এটা স্টিফার, কিন্তু ব্রিটলনেস, এদের ব্রিটলনেস একটা বৈশিষ্ট্য, এরা সে তখন ভেঙে যায়, এরা ভঙ্গুর হয়। অধিকাংশ ইনঅর্গানিক পলিমারই রিঅ্যাক্টস উইথ ইচ আদার অ্যাসিড অর অক্সিডাইজিং এজেন্ট, যেহেতু এখানে পোলার রিপিটিং ইউনিট আছে, তারা জারক এবং তোমার কি অ্যাসিড দ্বারা আক্রান্ত হয়ে যায়। অজৈব পলিমার সমূহকে সহজেই হাইড্রোলাইজও করা যায়, যেহেতু পানি একটি পোলার সলভেন্ট। আর আমরা জানি অজৈব পলিমারের মধ্যে পোলার গ্রুপ থাকে রিপিটিং, অর্থাৎ পুনরাবৃত্তি একক হিসেবে, ফলে সে পানি দ্বারা আর্দ্র বিশেষিত হয় এরা, এবং এরা সলভেন্টের সাথে রিয়াকশনও করে। তাহলে আমরা দেখব অজৈব পলিমারের মূল কাঠামোতে কার্বনের উপস্থিতি নাই। মূল কাঠামোটা তৈরি হয় সিলিকন অক্সিজেন। একটু লিখে দিই, সিলিকা অজৈব পলিমারের মূল কাঠামোটা তৈরি হয় কিসের মাধ্যমে? সেটি হলো, যেমন মনে করো সিলিকন অক্সিজেন, ফসফরাস নাইট্রোজেন, সালফার, তারপরে কি সালফার নাইট্রোজেন, বোরন নাইট্রোজেন, এদের মধ্যে। তাহলে আমরা অজৈব পলিমার সময়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম বা প্রপার্টি সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব ডিফারেন্স বিটুইন অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক পলিমার্স। তাদের মধ্যে পার্থক্য কি? অর্গানিক এবং ইনঅর্গানিক পলিমার্সের মধ্যে পার্থক্য কি? বরাবরই দেখা যায় যে সংজ্ঞা অনুযায়ী যে সকল পলিমার যৌগের অণুতে মূল শিকলে কার্বন পরমাণু থাকে না তাদেরকে আমরা অজৈব পলিমার বলি, আর যাদের মূল শিকলে কার্বন পরমাণু থাকে তাদেরকে জৈব পলিমার বলা হয়। যেমন আমরা ইনঅর্গানিক পলিমার সম্পর্কে একটু আলোচনা করছি, যেটা তোমরা জানো, যেমন তোমার সিলিকনস, কারাবোরেন্স, বোরেন্স, তারপর তোমার এই ফসফাজিন পলিমার ইত্যাদি। আর জৈব পলিমার তো তোমরা জানোই, সে যেমন তোমার আইসোপ্রিন রাবার, তারপরে তোমার পলিথিন, পিভিসি, পলিবিনাইল অ্যাসিটেট, এগুলো হলো তোমার কি জৈব পলিমার। জৈব পলিমারের মূল কাঠামো মূলত কার্বন কার্বন বন্ধন দ্বারা গঠিত, এটা আমরা একটু আগে বলেছি। আর অজৈব পলিমারের মূল কাঠামোটা কিন্তু এইসব পরমাণু কি সিলিকন অক্সিজেন, এটি সিলিকন অক্সিজেন, ফসফরাস নাইট্রোজেন, সালফার নাইট্রোজেন, বোরন নাইট্রোজেন ইত্যাদি প্রভৃতি বন্ধন দ্বারা এগুলো গঠিত হয়ে থাকে। জৈব পলিমার সমূহের হিট রেজিস্ট্যান্স খুবই কম, অজৈব পলিমার সমূহের হিট রেজিস্ট্যান্স বেশি। কারণ এদের তোমার আমরা একটু আগেই বলেছি গ্লাস ট্রানজিশন যে টেম্পারেচার, সেটা জৈব পলিমারের ক্ষেত্রে একটু বেশি, আর
অজৈব পলিমারের ক্ষেত্রে এটা কম, ফলে তার হিট রেজিস্ট্যান্স বেশি, গলায় এটাকে বিভিন্ন আকৃতি পরিবর্তন করা যায়। জৈব পলিমার সমূহ সহজেই তোমার কি হয়, আর্দ্র বিশিষ্ট হয় না। অজৈব পলিমার সমূহ আর্দ্র বিশেষিত হয়ে যায়, অর্থাৎ এরা হাইড্রোলাইজ হয়ে যায়। অর্গানিক পলিমার সমূহের আমরা বলছি ডাকটাইলিটি বেশি, হ্যাঁ, আর অজৈব পলিমার সমূহের তোমার ডাকটাইলিটি একদম কম, লেস ডাকটাইল। জৈব পলিমার সমূহ সুনির্দিষ্ট গঠন বিশিষ্ট হয় না, ফলে এরা পিওর ক্রিস্টালাইন ফর্মে এদেরকে পাওয়া যায় না বা পিওর অ্যামরফাস ফর্মে পাওয়া যায় না। কিন্তু অজৈব পলিমার সমূহ একটি সুনির্দিষ্ট কাঠামো বিশিষ্ট হয়ে থাকে, ফলে এদেরকে পিওর ক্রিস্টালাইন ফর্ম এবং তোমার কি পিওর ক্রিস্টালাইন ফর্ম এবং পিওর অ্যামরফাস ফর্মে পাওয়া যায়। যদিও কিছু ব্যতিক্রম আছে, ফিউ অ্যামাউন্টস অফ তোমার কম্পাউন্ডস এখানে পাওয়া যায়, যেটা খুবই কম। জৈব পলিমার সমূহের মূল কাঠামোর বন্ধন শক্তিটা সাধারণত তোমার লো এনার্জি ওরিয়েন্টেড হয়ে থাকে, অর্থাৎ নিম্ন শক্তি সম্পন্ন হয়ে থাকে। আর অজৈব পলিমার সমূহের মূল কাঠামো বন্ধন শক্তি উচ্চ শক্তির হয়ে থাকে, ফলে এরা সাধারণত স্টিকি হয় এবং খুব শক্ত হয়, বাট ভঙ্গুরও হয়ে যায়। জৈব পলিমার সমূহ তুলনামূলকভাবে তোমার কম শক্তিশালী, শক্ত এবং কি ভঙ্গুর হয়, কিন্তু তোমার এই অজৈব পলিমার সমূহ খুব বেশি পরিমাণে এরা খুব বেশি শক্তিশালী হয় এবং শক্ত এবং কি হয়, ভঙ্গুর হয়। অধিকাংশ জৈব পলিমার বিভিন্ন ধরনের অ্যাসিড বা জারক পদার্থ দ্বারা সামান্যই আক্রান্ত হয়, কিন্তু অজৈব পলিমার সমূহ অ্যাসিড এবং জারক পদার্থ দ্বারা অধিক পরিমাণে এগুলো আক্রান্ত হয়। এবার আমরা আসব অজৈব পলিমারের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ অজৈব পলিমার। এটি দেখে নাও। ক্লাসিফিকেশন অফ ইনঅর্গানিক পলিমার্স, আমরা একটু আগেই বলেছি যে ভেরিয়াস টাইপ অফ ইনঅর্গানিক কম্পাউন্ডস, ইনঅর্গানিক পলিমার্স রয়েছে, তাদেরকে বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে তোমার ক্লাসিফিকেশন করা হয়। যেমন আমরা যদি বলি যে মোটামুটি চারটি ভাবে তাদেরকে ক্লাসিফিকেশন করা যায়। যেমন যদি বলি যে শিকল যে সৃষ্টি করে, যেমন আমরা বলি যে অর্গানিক পলিমার মধ্যে কার্বন শিকল তৈরি হয়, এরকম শিকল গঠনকারী পরমাণুর উপর ভিত্তি করে তাদের যে শ্রেণীবিভাগ সেটি হলো তিন প্রকার, প্রধানত দুই প্রকার। একটি হলো তোমার হোমো অ্যাটমিক পলিমার, আর একটা হলো হেটারো অ্যাটমিক পলিমার। তাহলে আমরা বলি যদি যে শিকল গঠনকারী এর উপর ভিত্তি করে স্ট্রাকচার, এখানে দেখো স্ট্রাকচারাল ইউনিট অ্যান্ড রিপিটিং ইউনিট অফ পলিমারের উপর ভিত্তি করে যদি আমরা এর ক্লাসিফিকেশন করি, তাহলে সেটা কি হবে, তাহলে সেটি হবে দুই প্রকার। একটি হলো নাম্বার ওয়ান হোমো অ্যাটমিক পলিমার, নাম্বার টু হলো হেটারো অ্যাটমিক পলিমার। প্রথমে আসি, হোমো অ্যাটমিক পলিমারগুলোকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হলো কনডেনসেশন পলিমার, এডিশন পলিমার, আর একটা হলো কোঅর্ডিনেশন পলিমার। এদেরকে কিন্তু আবার কয়টি, তিনটি ভাগে ভাগ করা। আমরা প্রথমে হোমো অ্যাটমিক পলিমার্সগুলো আমরা নিয়ে আলোচনা করে নিই। হোমো অ্যাটমিক পলিমার্সগুলো কি কি? যেমন তাদের যে গঠনটা তৈরি হবে সেটি হলো একই পরমাণুর মধ্যে। যেমন মনে করো
যদি পলিমিথাইল সাইলেন বা সিলেন যেটা বলি, পলিমিথাইল সাইলেন নিয়ে আমরা বলি, সেটি একটি হোমো অ্যাটমিক পলিমার। পলিমিথাইল সাইলেন, সেটি দেখো, পলিমিথাইল সাইলেন। পলিমিথাইল সাইলেনটা একটু দেখে নাও, সেটা হলো সিলিকন, 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 এটা সিলিকন, আর এটা হলো মিথাইল। তাহলে শিকল গঠনকারী যে পরমাণু, সেটি কি শুধুমাত্র একই পরমাণু যদি হয় তাহলে সেটি হলো হোমো। তাহলে এটি হলো পলিমিথাইল সিলেন, সেটি কি একটি হোমো অ্যাটমিক পলিমার। বা তোমরা সালফারের ক্ষেত্রে আমরা ধরতে পারি যে সালফার পলিমার, আমরা যদি দেখি সালফার এরকম নিজেদের মধ্যে এরা সালফার যুক্ত হয়ে একটা পলিমার অণু তৈরি করে। হ্যাঁ, যেমন আমরা রিং গঠনের সালফারও দেখছি, যেমন S8, সেটিও কিন্তু হোমো অ্যাটমিক পলিমার। এরপরে আমরা আসবো যে হেটারো অ্যাটমিক পলিমার, যে এই পলিমার গঠনকারী যে শিকল গঠনকারী পরমাণুগুলো যদি ভিন্ন মৌলের পরমাণু হয়ে থাকে, অর্থাৎ একাধিক ভিন্ন মৌলের পরমাণু দিয়ে যদি শিকল গঠনকারী তোমার এই পলিমার, ইনঅর্গানিক পলিমারগুলো গঠিত হয়, তাদেরকে বলা হয় হেটারো অ্যাটমিক ইনঅর্গানিক পলিমার। যেমন আমরা দেখি, যেমন একটু আগেই দেখেছি যে পলিডাইমিথাইল সিলোজেন, পলিডাইমিথাইল সিলোজেন, পলিডাইমিথাইল সিলোজেন, যেটা সিলিকন এবং অক্সিজেন। এটা দেখো সিলিকন, অক্সিজেন, আর এটা মিথাইল গ্রুপ। এটি হলো পলিডাইমিথাইল সিলোজেন বা পলিফসফাজিন আমরা দেখতে পারি, পলিফসফাজিন মলিকুল দেখতে পারি, অথবা আমরা দেখতে পারি ডাইমিথক্সি ফসফাজিন ও ডাইথক্সি ফসফাজিন। এটিও একটি বিষম পলিমার। হ্যাঁ, এটি আমরা একটু দেখে নেই, যেটা হলো এই যে এখানে দেখো ফসফরাস নাইট্রোজেন, ফসফরাস নাইট্রোজেন, এটা দেখো পলিমিথক্সি ফসফাজিন, যেটা এই যে এটি এরকম। এটি হলো হেটারো অ্যাটমিক পলিমার। আবার আমরা দেখব যে শিকল গঠনের সংযোগ প্রকৃতির উপর ভিত্তি করে তাদের আবার দুইটা ভাগে ভাগ করা হয়। সেটি হলো, একটা হলো লিনিয়ার পলিমার, আর একটা হলো নেটওয়ার্ক পলিমার অথবা ত্রিমাত্রিক পলিমার। একটি হলো লিনিয়ার পলিমার, আর একটি কি ত্রিমাত্রিক পলিমার। আবার সেতু সৃষ্টিকারী বন্ধন সংখ্যার উপর ভিত্তি করে পলিমারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়, সেগুলো আমরা একটু দেখব। যেমন যদি ব্রিজ গঠন করে, তাদের আবার কয়েকটি প্রকারভেদ আছে। প্রতি ইউনিটে যদি
দুইটা ব্রিজ থাকে পার ইউনিটসে, তাদের প্রতি ইউনিটে দুইটা ব্রিজ থাকতে পারে। আবার পর্যায়ক্রমিক অল্টারনেটিং ফসফরাস নাইট্রোজেন পলিমার থাকতে পারে, অল্টারনেটিং সিলিকন অক্সিজেন পলিমার, অল্টারনেটিং সিলিকন অক্সিজেন পলিমার, এটা দেখো। আর একটা হলো অল্টারনেটিং সালফার নাইট্রোজেন পলিমার। এগুলো হলো তোমার ব্রিজ সৃষ্টিকারী আর কি। এই ব্রিজ সৃষ্টিকারী এর 5টা প্রকারভেদ। আবার আমরা যদি দেখি যে নেটওয়ার্ক পলিমার যেটা, যেমন তোমার সেক্ষেত্রে বুরনের পলিমার, বুরাজিন, প্রতিস্থাপিত বুরাজিন, নাইট্রোজেন ট্রাইমিথাইল এন ট্রাইমিথাইল বুরাজিন, সিলিকন বিশিষ্ট পলিমার, ফসফরাস বিশিষ্ট পলিমার, সালফার পলিমার যৌগ ইত্যাদি। আমরা একটু এগুলো দেখব। এখানে খেয়াল করো, যেগুলো লিনিয়ার পলিমার, আমরা বলছি যে এই শিকল গঠনকারী পরমাণুর উপর ভিত্তি করে যদি তাদেরকে শ্রেণীবিভাগ করা হয়, তাহলে দুইটা, একটা হেটারো অ্যাটমিক পলিমার, একটা কি হোমো অ্যাটমিক পলিমার। আর যদি এইরকম হয় যে মনোমার অণুগুলো পরপর সরলরৈখিকভাবে সংযুক্ত হয়, তাদেরকে বলা হয় লিনিয়ার পলিমার। সেটা আরেকটা ক্লাসিফিকেশন। অর্থাৎ মনোমার অণুগুলো যদি পরপর সরলরৈখিকভাবে যুক্ত হয়ে একটা দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার তৈরি করে, অজৈব পলিমার তৈরি করে, সেটাকে বলা হয় লিনিয়ার পলিমার। তাহলে এই ক্লাসিফিকেশনটা আসি আমরা। আরেকটা হলো লিনিয়ার পলিমার, একটা হলো নেটওয়ার্ক পলিমার। লিনিয়ার পলিমার, একটা হলো নেটওয়ার্ক পলিমার। প্রথমে আসি লিনিয়ার পলিমারগুলো কি। লিনিয়ার পলিমার হলো যে মনোমার অণুগুলো যদি পরপর সরলরৈখিকভাবে সংযুক্ত, এখানে কোনো তোমার নেটওয়ার্ক থাকবে না, ক্রস লিঙ্ক থাকবে না, তাহলে সেটা হলো আমরা বলি কি লিনিয়ার পলিমার। যেমন দেখো এই লিনিয়ার সিলিকন পলিমার, যেটা সিলিকন হলো, এটা দেখো সিলিকন অক্সিজেন, সিলিকন অক্সিজেন সিলিকন, এটি অ্যালকাইল গ্রুপ, এটি লিনিয়ার। দেখো এই যে মনোমার যে ইউনিট, সেই ইউনিটটা কিন্তু কোনো ক্রস লিঙ্ক তৈরি করে নাই, অর্থাৎ নেটওয়ার্ক তৈরি করে নাই, সেটি হলো লিনিয়ার পলিমার। আর নেটওয়ার্ক পলিমার যেটা, সেটাই আমরা আসবো, সেটি হলো এখানে দেখো নেটওয়ার্ক পলিমারের মধ্যে, যেমন আমরা যদি দেখি পলিফসফেট, পলিফসফেট একটি নেটওয়ার্ক পলিমার। কেন সেখানে দেখো, সেখানে নেটওয়ার্ক একটা লিঙ্ক তৈরি হয়, এটি আমরা আসতেছি পলিফসফেট। বা এখানে অর্থাৎ শিকল গঠনকারী পরমাণুগুলো যদি শুধু একক একটি রৈখিক শিকল না হয়ে একাধিক আড়াআড়ি শিকলও গঠন করে, তখন সেটিকে বলা হয় নেটওয়ার্কিং পলিমার। যেমন আমরা পলিফসফেট পলিমার বলছি, একটি দেখলে উদাহরণ দেখলেই বুঝবে। ফসফরাস
এই যে দেখো একটি এই যে লিঙ্কেজ তৈরি হলো অক্সিজেনের মাধ্যমে, এটা আরেকটা লিঙ্কেজ তৈরি হবে এখানে। এই এটি হলো পলিফসফেট পলিমার। তাহলে এই হলো দুইটা ক্লাসিফিকেশন। এরপর আমরা দেখব যে শিকলের গঠন এবং সংযোগ প্রকৃতির উপর ভিত্তি করে আমরা যেটি বললাম যে সে একটি হলো লিনিয়ার, একটি হলো নেটওয়ার্ক পলিমার, আরেকটা হলো যেটি বললাম একটু আগে যে ব্রিজ সৃষ্টিকারী বন্ধন সংখ্যার উপর ভিত্তি করে তোমার কি হয়, পলিমারগুলোকে আবার 5 ভাগে ভাগ করা হয়। সেটি কি কি, যে প্রতি ইউনিটে যদি তোমার পলিমার কন্টেনিং 2 ব্রিজিং পার ইউনিটস এবং অল্টারনেটিং phosphorus nitrogen polymers, alternating silicon oxygen polymers, alternating silicon oxygen polymers, alternating sulfur nitrogen polymers, এই 5টি ভাগে ভাগ করা হয়। এরপর আমরা আসবো আবার এই যে হোমো অ্যাটমিক পলিমার, সেগুলোকে কিন্তু আবার তোমার 3টি ভাগে ভাগ করা, একটা কনডেনসেশন পলিমার, একটি এডিশন পলিমার, আর একটি হলো কোঅর্ডিনেশন পলিমার। এখানে এই ঘনীভবন পলিমার, এডিশন পলিমার এবং কোঅর্ডিনেশন পলিমার এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। সেখানে দেখে নাও যে 2 বা ততোধিক যদি ফাংশনাল গ্রুপ থাকে, মনোমার সময় পরস্পরের ধাপে ধাপে বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে যে পলিমার গঠন করে সেটা হলো কনডেনসেশন পলিমার। এই প্রক্রিয়াকে কনডেনসেশন বলার কারণ হলো যে পলিমার অণু উৎপন্ন হওয়ার সময় কিছু ক্ষুদ্র অণু, যেমন তোমার কি পানির অণু, অ্যামোনিয়া, হাইড্রোজেন ফ্লোরাইড ইত্যাদি অপসারণ ঘটে, তখন সেটিকে বলা হয় কনডেনসেশন। আর যদি কোনো অপসারণ না ঘটে সেটিকে বলা হয় এডিশন পলিমার। আর এটি আছে কোঅর্ডিনেশন পলিমার। হ্যাঁ, তোমরা দেখে নাও, যদি এডিশন পলিমারের কথাই দেখো, দুইটি, যেমন মনে করো ডাই অ্যালকাইল ডাইহাইড্রোক্সাইড সিলিকন অণুর মধ্যে যদি আমরা দেখি, তখন দেখি সেখানে কনডেনসেশন পলিমারাইজেশন ঘটে, কারণ 1 molecules অফ ওয়াটার 2টা মলিকুল থেকে সেটা অপসারিত হয়ে এই লিনিয়ার পলিমারটা তৈরি করে। যেমন আমরা এটি একটু দেখে নেই। বলছি যে এটা ডাইঅ্যালকাইল ডাইসিলিকন, এটা ডাইহাইড্রোক্সাইড। এইটার যদি আমরা কনডেনসেশন দেখি তাহলে দেখবো এটা সিলিকন আর আর OH OH, আর আর এটা OH। তাহলে এই যে এখান থেকে 1 molecules অফ ওয়াটার এখান থেকে ইলিমিনেশন হয়ে যাবে, সেখানে এটা যুক্ত হবে, এরকম এটা যুক্ত হয়ে, তাহলে তখন কি তৈরি করবে, এইভাবে এটি তৈরি করবে। তাহলে এটি হলো কনডেনসেশন পলিমার। আবার আমরা যদি দেখি এডিশন পলিমার, সেগুলো হলো যে কোনো রকম তোমার ক্ষুদ্র অণুর অপসারণ ব্যতিরেকে যদি একটি মনোমার অণু অপর একটি মনোমার অণুর সাথে যুক্ত হয়ে এরকম একাধিক মনোমার অণু যুক্ত একটি বৃহদাকার অণু অর্থাৎ পলিমার অণু গঠন করে, সেটিকে বলা হয় এডিশন পলিমার। আরেকটি হলো কোঅর্ডিনেশন পলিমার।
সেটিও আমরা জানি যে দেখবে কোঅর্ডিনেশন বলতে মেটাল তোমার কি অণুর সাথে একটি সম্পৃক্ত অণুর সাথে যদি আরেকটি সম্পৃক্ত অণু সংযোজন করলে একটি ধাতব পরমাণু যুক্ত হয়ে অর্থাৎ একটি ধাতব পরমাণু বা লিগ্যান্ড যুক্ত হয়ে একই ধরনের পলিমার গঠন করে, তখন সেটিকে বলা হয় কোঅর্ডিনেশন পলিমার। যেমন একটি কোঅর্ডিনেশন পলিমার আমরা বলি লেড ক্লোরাইড, দেখো পলিমার। লেড ক্লোরাইড পলিমারটা কিরকম সেটা দেখো, এরকম এটি পিবি এটি দেখে নাও, এটি কোঅর্ডিনেশন পলিমার। এইরকম ভাবে চলবে। তাহলে এটি হলো লেড ক্লোরাইড পলিমার, এটি একটি তোমার কোঅর্ডিনেশন পলিমার। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের এই অজৈব পলিমার সমূহের ক্লাসিফিকেশন। আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন অজৈব পলিমারের প্রস্তুতি, তাদের বৈশিষ্ট্য এবং ধর্ম নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।